দেশটা কেমন ছিল এটা একটা বর্ণনা দিচ্ছিলেন, এবং ওনার সন্তান কেমন দেশ চাচ্ছিল সেটা। তো এইটা আসলে খুব ক্রিটিক্যাল একটা point। কারণ আমরা এর আগে 47-এ একবার স্বাধীন হয়েছি, 71-এ একবার হয়েছি, 90-তে একবার একটা বড় ধরনের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা ভেবেছিলাম আমরা সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করে জিতেছি, কিন্তু আমি প্রতিবারই দেখেছি যে না, আসলে কিছু হয়নি। ঘটনার 5ই আগস্টের পরে যে জিনিসটা নিয়ে একটা অনর্থক বিতর্ক দেখলাম, যেটা কি অভ্যুত্থান নাকি একটা বিপ্লব। তা এই বিজ্ঞজনদের জন্য আমার প্রশ্ন হচ্ছে যে বিপ্লব আর অভ্যুত্থানের পার্থক্য যদি না বোঝে, অভ্যুত্থান একটা বিপ্লবের সূচনা করতে পারে, কিন্তু অভ্যুত্থান কোনোদিনই বিপ্লব না। অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা বিপ্লবের সূচনা হয়েছে, বিপ্লবটা আনফোল্ডিং হতে থাকে আস্তে 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 আস্তে। সেইখানে যেতে কতদিন লাগতে পারে, আমি জাস্ট ছোট দুটা ইতিহাস দিই, ইতিহাসের থেকে দুটা তারিখ বলি। আমরা জানি যে ক্রুসেড হয়েছিল এক সময়, ইউরোপিয়ানদের সাথে এশিয়ার মানুষের ধর্মের নামে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ প্রায় 300 বছর ধরে হয়েছে। সে 1300 সালের দিকে যখন সেই যুদ্ধের সমাপ্তি ঘটে, তখন পোপ 5 1311-তে একটা সমন জারি করে। এখনকার যেগুলিকে বিশ্ববিদ্যালয় বলে, সেগুলি আসলে তখন গির্জার শিক্ষালয় ছিল কিংবা গির্জা ছিল। সেখানে 5টা চেয়ার তৈরি করা হয় গবেষণার জন্য, যেখানে ওরিয়েন্টালিজমের গবেষণা শুরু করবে। এবং সেটার 400 বছর পরে, কারণ উনি তখন বলে যে তুমি এইভাবে এশিয়ার সাথে যুদ্ধ করে জিতে পারবে না, কারণ মার তুমি খাচ্ছ আসলে জ্ঞানের অভাবের জন্য। জ্ঞান যতক্ষণ অর্জিত না হবে ঠিক মতো, ততক্ষণ শুধু সামরিক শক্তি দিয়ে যুদ্ধ যেতে যাবে না। তারপরে প্রায় 400 বছর পরে আসলে 1700 সালে আমরা দেখলাম ধীরে ধীরে ইউরোপ আমাদেরকে দখল করা শুরু করলো। আরেকটা উদাহরণ দিই, ফ্রেঞ্চ একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছিল ফ্রেঞ্চ ডিকশনারি লেখার জন্য। সেই ফ্রেঞ্চ একাডেমির 65 বছর লেগেছিল এই প্রথম ফ্রেঞ্চ ডিকশনারি লিখতে। আমরা অনেক সময় আসলে খুব অস্থির হয়ে উঠি, কেন হলো না, কি হলো না, না হলো না, কিন্তু এগুলিতে হবে না। আমাদের যে জামিনের বাবার যে প্রশ্নটা ছিল যে কেমন দেশ ছিল এবং কেমন দেশ চাই, এইটা যদি আমরা সর্ট আউট করতে না পারি তাহলে কোনো লাভ হবে না। শুধু রক্ত আসলে বিপ্লব তৈরি করে না। আমাদের এখানে দুইটা বড় পরিবর্তন ঘটেছিল। একটা বড় পরিবর্তন 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার, তারা যে পরিবর্তন ঘটাইছিল, পৃথিবীর সবচেয়ে ধনী, তখন পৃথিবীর জিডিপির প্রায় 12%-এর উপর সুবা বাংলায় ছিল, সেই দেশটাকে 13 বছরের মধ্যে দুর্ভিক্ষে নিয়ে এমন জায়গায় নেয়, 1770-এ যে দুর্ভিক্ষ হয়, সেই দেশে 3 কোটির মধ্যে 1 কোটি লাখ মানুষ মরে যায়। ওই সময়ের মধ্যে 180টা কৃষক বিদ্রোহ হয়েছে। তারপরে ধারাবাহিকভাবে তিতুমিরের যুদ্ধ হয়েছে, এই হচ্ছে সেই হচ্ছে। 47-এর আগে যে ত্যাগ ছিল, লড়াই ছিল, শহীদ হয়েছিল, সব আমরা জানি, মাঝে মাঝে ভুলে যাই, আমাদেরকে ভুলাই দেওয়া হয় বয়ানের মাধ্যমে। তারপরে 71, তারপর প্রতিবারই আসলে আমার ধারণা, আমরা যারা একসাথে আমরা ছোট এই যে কেমন দেশ চাইনি আজকে যে উপস্থাপনা হবে, সেই গ্রুপটা আমাদের মনে হয়েছিল যে আসলে আমরা ওই 2 পা আগানোর পরে 1 পা পিছিয়ে যে আসলে সেই দেশটার একটা রূপরেখা তৈরি করে নিতে হবে, সেটা করি নাই আমরা শুধু হত্যা, ভেঞ্জেন্স। এবং আরেকটা, আমি আজকাল বিভিন্ন জায়গায় কাজে যাই, আমি একজন পেশাজীবী কনসালটেন্ট, তো আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়। আমি বলি যে সে 5ই আগস্ট যাতে শেষ শহীদের দিন হয়, এরপর থেকে আমাদের যা হবে সেটা গাজীর দিন। আমরা জিততে চাই, আর শহীদ হতে চাই না। শহীদ হওয়ার মধ্যে দিয়ে আসলে আমরা আর কত কষ্ট পাবো। এখন থেকে সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের চেষ্টা চলছে। তা কেমন দেশ চাই বলে আমরা একটা আসলে আউটলাইন তৈরি করার চেষ্টা করি। সেই আউটলাইনটারই একটা বই আছে আমাদের কাছে, আপনারা যারা ইচ্ছা নিতে পারেন। আমি কিছু বই নিয়ে এসেছি। তো এটা আসলে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য এই বইটা লেখা হয়েছে। এটা আমাদের প্রফেশনালরা, আমরা কয়েকজন কাজ করি অনেক বছর ধরে, আমাদের ধারণা এটা ঠিক
এক্স্যাক্টলি পলিটিক্যাল পার্টির দৃষ্টিকোণ থেকে কিংবা পলিটিক্যাল লিডার অ্যাক্টিভিস্টের দৃষ্টিকোণ থেকে না, এটা খুব ইনসাইড প্রফেশনাল নলেজ থেকে লেখা হয়েছে, যেটাকে আসলে একটা পলিটিক্যাল ম্যানিফেস্টে পরিণত করতে হবে। সেইটাই আশা করি এই ফোরাম থেকে আস্তে আস্তে আমরা একদিন করতে পারবো। প্রথম যেটা হচ্ছে, আমাদের কোনো ধারণা আমাদের বিশ্বাসের গভীরে পথিত, শুধু সেই কারণে তা সত্য হয়ে যায় না। যে এই চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে, যে আমাদেরকে সেই 1757 সালের পর থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের আইন, আমাদের ভালো মন্দের ধারণা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পরে ব্রিটিশ ক্রাউন যেভাবে বদলায় দিয়েছে, সেটার থেকে আসলে আমরা বেরোতে পারতেছি না। কারণ আমাদের ধর্মের নামে আমাদের ইসলামিক ল, হিন্দু ল বলে যেগুলি ড্রাফট করেছে, সেগুলি করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা না হিন্দু, না মুসলমান, না ভারতীয়, কিন্তু সেগুলো আমরা পবিত্র জ্ঞান করি। এখন তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুরো ধ্বংস করেনি, আসলে পরিবর্তন করেছে আরো কয়েকশো বছর ধরে আমাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণের জন্য, যেটা এখনো চলছে। তো ওই অনেক রকম বিশ্বাস আছে আমাদের, ন্যায় অন্যায় এবং ভালো মন্দের, এই বিশ্বাস আমাদের ভাঙতে হবে। এই বিশ্বাস ভাঙার জন্যই আমরা আসলে আজকে ছোট কিছু প্রেজেন্টেশন দিব। একটা বয়ান তৈরি করে ওরা, একটা আখ্যান তৈরি করে, কিভাবে আসলে আমরা যেটার মধ্যে আমরা আটকে থাকি, আমরা ভালো এবং মন্দের এবং কল্যাণ এবং অকল্যাণ, এমনকি বিজ্ঞান এবং বিজ্ঞান না, এই ধারণাগুলি তৈরি করে প্রযুক্তিকে বিজ্ঞান হিসেবে প্রচার করতে থাকে। আমাদের চারপাশের সমাজ ব্যবস্থার দৃষ্টিভঙ্গি এমন ভাবে গড়ে তোলা হয় যে আমরা নিজেদের সবকিছুকে বিশ্বাস করতে শুরু করি প্রশ্নাতীত ভাবে। প্রশ্নাতীত বিশ্বাসের সমষ্টি কি আসলে এই ন্যারেটিভ বলে, এই আখ্যান বলে, পৃথিবীটা এরকম, মানুষের চরিত্র এরকম, এই যে সাধারণ বিশ্বাস তৈরি করা শুরু করে, এটা একদিন সত্য হিসেবে আমরা দেখতে শুরু করি। এই সত্য, এই আখ্যান সৃষ্টি প্রক্রিয়াটা আসলে খুব সচেতন ভাবে করা হয়েছে, এবং এই আখ্যান থেকে, এই বিশ্বাস থেকে যদি আমাদের বের হতে হয়, তাহলে আমাদের আসলে সচেতন প্রয়াস নিতে হবে। এটা অটোমেটিক্যালি স্পন্টেনিয়াসলি কোনোদিন হবে না। এই যে আখ্যানগুলো তৈরি করা হয়েছে, যে সফল হইতে হবে, উন্নয়নের অগ্রযাত্রা, অর্থাৎ উন্নয়ন বলতে কি বুঝি আমরা, এই যে গত 54 বছর ধরে আমরা উন্নয়নের যেসব এজেন্ডা তৈরি করে ফলো করছে এই দেশ, সেইটা পূর্ব নির্ধারিত এবং প্রশ্নাতীত এগুলি, অর্থাৎ এগুলি আমরা তৈরি করি নাই, অন্য কেউ তৈরি করেছে। আমার জীবনের, আমার মানুষের, আমার এই জনগোষ্ঠীর জন্য কি উন্নতি, কোনটাকে অগ্রযাত্রা বলা হবে, সেটা কিন্তু ইউরোপ থেকে তৈরি করা হয়েছে। মজার জিনিস হচ্ছে, ইউরোপের কোনো দেশের জন্য, নর্থ আমেরিকার জন্য কিন্তু ওই এজেন্ডা কোনো লক্ষ্যবস্তু না। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পৃথিবীতে এরকম সারা পৃথিবীর জন্য একটা লক্ষ্য বস্তু কিংবা একটা মাপকাঠি ছিল না। তাই বলে কি সারা পৃথিবী কি অসভ্য পৃথিবী ছিল? ছিল না। এগুলিকে এমন ভাবে আমাদের শিক্ষা, আমাদের গণমাধ্যমের মধ্যে দিয়ে প্রচার করা হয়, যেগুলি এখন প্রশ্নাতীত। এগুলি কিন্তু আমাদের, যেটা বললাম, আমাদের দ্বারা সংজ্ঞায়িত না। এটা যাদের দ্বারা সংজ্ঞায়িত, তারা আমাদের প্রতিপক্ষ, তারা আমাদেরকে 200 বছর শোষণ করেছে, এবং এখনো কথা না শুনলেই ইরাক, সিরিয়ার মতো কিংবা ভিয়েতনামের মতন আমার মাথায় কোনোদিন বোমা মারবে। যাদের চরিত্র আমরা চিনি, আমাদের সাথে যাদের সম্পর্ক আমরা জানি, কথা না শুনলে আমাদেরকে হত্যা করবে, এবং যাদের এজেন্টরা এখানে থেকে আমাদের রাস্তায়, আমাদের কি গরিবের ছেলে পেলেকে পুলিশে, আর্মিতে নিয়ে 2টা টাকার বদলে আমারই বুকে গুলি চালায়, আমরা তার কথা এখনো ইমানের সাথে বিশ্বাস করি। এখান থেকে আমাদের বের হতে হবে। এই যে বয়ান, এই যে উন্নয়নের বয়ান, এটা কিন্তু পুরোটাই অর্থনৈতিক কেন্দ্রিক, এবং এই অর্থনৈতিক নিয়ন্ত্রণ করে কিন্তু ইউরোপ এবং নর্থ আমেরিকা এবং তাদের 2-1টা জাপান টাপানের মতো দেশ, আর কেউ না। এই জিডিপি, মাথাপিছু উন্নয়ন, জিডিপি কিংবা উন্নয়নের সূচক, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল,
আমরা কখনোই এটা কোশ্চেন করি না। আমরা কখনোই কোশ্চেন করি না যে আমার দেশ থেকে যখন এখন যে আমরা লক্ষ কোটি ডলার পাচারের কথা দেখলাম, কেন জাতিসংঘের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের একটা লক্ষ্য এটা না যে তোমার দেশের লুটতরাজ হয় কিনা এটা দেখো, কিংবা আমার দেশেরও কেন লক্ষ্য না কিভাবে আমাদেরকে আসল সমস্যার থেকে চোখ সরায় রাখা হয় যে তোমার বাসায় টিউবওয়েল আছে কিনা আর নিরাপদ ল্যাট্রিন আছে কিনা, এটাই তোমার একমাত্র বিষয়। তোমার দেশ থেকে চুরি হয় কিনা, তোমার দেশ আমি শাসন করি না তুমি শাসন করো, এটা তোমার বিষয় না। খুবই সুচতুর ভাবে আমাদের দৃষ্টি সরায় রাখা হয় এবং এটার জন্য আমাদের স্কুলে পাঠ্যক্রম তৈরি করা হয়, আমাদের ছেলেপেলেকে পিএইচডি স্কলারশিপ দেওয়া হয়, যাতে আমাদের মাথার যে দাসত্ব সেটা ধারাবাহিকভাবে চলতে থাকে। একটা শাসন ব্যবস্থা যেটা সেই 1757 সালের পর থেকে আস্তে আস্তে তৈরি হলো এবং প্রায় 300 বছরে আমরা যে ইউরোপের এবং এই ইউরোপ কেন্দ্রিক যে শাসনের বাইরে যেতে পারছি না, ওরা চলে গেছে কিন্তু ব্যবস্থাটা রয়ে গেছে। সেটার জন্য ওরা কিন্তু এখন আর সেই ইংরেজ কিন্তু এখানে নাই, তার গোড়া সৈন্য নাই, গোড়া পুলিশও নাই, কিন্তু আমরা আছি সেই শোষণের মধ্যে। একই জিনিস, সেই যে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানকার প্রথম শাসক, যেই শাসক এখান থেকে সম্পদ লুট করে অন্য দেশে পাঠাইছে, এর আগে কিন্তু কোনো শাসক আসে নাই। ভালো শাসক আসছে, অত্যাচারী শাসক আসছে, মায়া মোহাম্মদ আলা শাসক আসছে, কিন্তু লুটেরা শাসক আসে নাই। লুটেরা আলাদা আসছে, সে লুট করে চলে গেছে, মন্দির লুট করছে, মসজিদ লুট করছে, আমাদের বাড়ি লুট করছে, কিন্তু সে শাসন করে না। এই যে একটা ব্যবস্থা হলো যে শাসকই আমাকে লুট করবে, সেই ব্যবস্থা এখনো আছে। তার মানে আমরা আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ব্যবস্থা করে গিয়েছিল সেখান থেকে এখনো বের হতে পারিনি। তাহলে কিভাবে সম্ভব? একটা আখ্যান তৈরি করা হয়, উন্নয়নের আখ্যান, যে এই পথে গেলে তুমি ভোট দিলেই, তোমার একটা পতাকা থাকলেই তুমি আসলে আস্তে 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 উন্নতির পথে যাবা। তুমি যদি নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করতে পারো, তাহলে তুমি ধৈর্য ধরা আর নিরপেক্ষ ভোট, এই দুইটা যদি তোমার থাকে, তুমি অবশ্যই অবশ্যই উন্নতি করবা। আমরা আজকে ভারতের দিকে তাকায় দেখি, 74 বছর না 77 বছর হয়েছে, উন্নতির কিছুই হয় নাই। ওইখানে মানুষ এখনো মানুষ না, ওইখানে ব্রাহ্মণ আর ক্ষত্রিয়ের ইচ্ছা হলেই মুসলমান, খ্রিস্টান কিংবা তার নিম্ন বর্ণের হিন্দুকে যা ইচ্ছা তা করতে পারে। সুতরাং এই যে বয়ান তৈরি করা হয়েছে গণতন্ত্রের নামে, ইলেকশনের নামে, এই বয়ানগুলি হচ্ছে যেটা বলছিলাম, এরকম আরো অনেক বয়ান আছে, আমরা একটু একটু করে কয়েকটা উদাহরণ দেবো, সব তো আলাপ করা যাবে না। এই বয়ান তৈরি করা, বিশ্বাস তৈরি করা, আমাদেরকে ধৈর্যশীল করা, এরপরে আবার বিচার ব্যবস্থা নামে একটা ব্যবস্থা আছে এবং পুলিশ, একে দিয়ে কথা না শুনলে পেটানো, অর্থাৎ আইন ভঙ্গ করলেই আপনাকে শাস্তি দেওয়া হবে। আইন কি ঠিক কিনা সেটা আপনি প্রশ্ন করতে পারবেন না। এই দুইটা অস্ত্র ব্যবহার করা আমাকে শাসন করতে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরু করেছে। এখন আমরা সেখান থেকে আমাদের এই বয়ান ভাঙতে হবে। জেলে, কৃষক, জমি, জলা, রাষ্ট্রের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের যতক্ষণ সমাধান না হবে ততক্ষণ আসলে এই যে আজকে আমরা যত মানুষ এখানে এসেছি, যারা যোদ্ধা, আপনাদের মধ্যে অনেকে যাদের ছেলে মেয়ে মারা গেছে, নিজেদের ভাই বোন মারা গেছে, আহত হয়েছে, তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এই রাষ্ট্রের নিরাপত্তা, এবং বলতে আমি আসলে এই মানুষের নিরাপত্তা বুঝি, আর কিছুই বুঝি না। সীমান্ত বলে কিছু নাই। এই সীমান্ত তো ভারত আর কয়টা ফেলানিকে গুলি করে মারছে। এই 71-এর পর থেকে রাষ্ট্রের পুলিশ আর আর্মি যতগুলি বাংলাদেশি নাগরিককে মেরেছে, তার একটা ফ্র্যাকশন মারে নাই। যতগুলি মানুষ, যতগুলি শিশু দুর্ভিক্ষে এবং চিকিৎসায় মারা গেছে, তার একটা ফ্র্যাকশন মারা যাবে না। আমরা যদি সত্যি সত্যি ভারত পাকিস্তানের সাথে আরো 100 বছরের যুদ্ধে নামি, তাহলে এই নিরাপত্তা আসলে রাষ্ট্রের নিরাপত্তা, আসলে মানুষের নিরাপত্তা। ছোট দুই একটা বয়ান ভাঙার জন্য, বিশ্বাস ভাঙার জন্য আমি 2-3টা যে বিষয় নিয়ে একটু আলাপ করব। তার মধ্যে একটা হচ্ছে খাদ্য আর কৃষি, একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে চিকিৎসা।
তারপরে আমি একটুখানি রাষ্ট্রের যে সংবিধান নিয়ে প্রশ্ন আছে, আইন নিয়ে প্রশ্ন আছে, সেখানে আপনাদের বিশ্বাসটা আমি ভেঙে দেওয়ার চেষ্টা করব, যাতে এদেরকে আর কোনোদিন শ্রদ্ধার চোখে না দেখেন। ওইটুকু যদি আমি পারি, তাহলে আজকে বুঝবো যে আমার এই কথাবার্তাটা কাজে আসতেছে। খাদ্য উৎপাদন বলে বেড়েছে। আগে একটা শস্য হতো, এখন 3টা শস্য হয়। আগে 1 মণ ধানের জায়গায় এখন 5 মণ ধান হয়। সাথে সাথে আর কি কি হয় বলি, বাংলাদেশের কৃষকের 66% কৃষক এখন ক্যান্সার রোগী। বাংলাদেশের টোটাল ক্যান্সার রোগীর 34% কৃষক। এই ভয়ঙ্কর বিষ খাওয়ানো হচ্ছে আমাদেরকে। পাঞ্জাবের একটা কাহিনী বলি, পাঞ্জাবে হরিয়ানার থেকে চণ্ডীগড় একটা ট্রেন আছে, ক্যান্সার ট্রেন। পাঞ্জাবের ওই জায়গাটা হচ্ছে কৃষকের জায়গা। কৃষক ক্যান্সার আক্রান্ত হচ্ছে এই কীটনাশক আর বিষ আর এই উচ্চ ফলনশীল সবজির জ্বালায়। আসলে আমি 1 মণ ধানের জায়গায় 5 মণ ধান বানাচ্ছি না। আসলে আমি 1 কেজি মুরগির জায়গায় 60 দিনে 1.5 কেজি 2 কেজি মুরগি বানাচ্ছি না। আমি খাদ্যের পরিবর্তে আসলে আমি বিষ উৎপাদন করছি। এটা আমাদের একটা বই আছে, আপনার ভিতরে গেলে এর ডিটেল দেওয়া আছে, টেকনিক্যাল ডিটেল দেওয়া আছে। আজকে বীজ সার বলে যে জিনিস দেওয়া হচ্ছে সেটা লবণ। আর আমরা জানি যে লবণ মানে হচ্ছে যেটা মাটি নষ্ট করে দেয়। আস্তে আস্তে আপনার মাটি নষ্ট হয়ে গেছে। আমাদের মধ্যে যারা আপনারা কৃষিকার্যের সাথে এখনো জড়িত আছেন, তাদেরকে এটা বুঝায় আমার বলার দরকার নেই। আর যারা নাই, তারা গিয়ে ওই 30-40 বছরের কৃষককে জিজ্ঞেস করলে বলতে পারবে না ওই বেচারা, কারণ ও জানেই না ও যে আসলে আর খাদ্য উৎপাদন করে না। আপনাকে যেতে হবে একটু মুরব্বীর কাছে, যাদের বয়স 80 বছর ক্রস করছে। ওরকম একজন মুরব্বী কৃষি কাজ করতেন কিংবা মাছ ধরতেন, গিয়ে জিজ্ঞেস করেন, আমি যা বলছি তার চেয়ে অনেক বেশি জিনিস আপনাকে বলতে পারবে। সবুজ বিপ্লব, ওই যে একটু আগে বলেছিলাম শুরুতে, যে উন্নয়ন আর ন্যায়, এইটার ধারণাগুলি আসলে আমি ভেঙে দিতে চাই। এই যে আমাদের বিশ্বাস করানো হয়েছে, এই বিশ্বাসের প্রতি আপনাদের অনাস্থা আনতে চাই। সবুজ বিপ্লবের কথা বলে তারা বলেছে কি, যে আমাদের খাদ্য উৎপাদন বেড়েছে। তাহলে 70 বছরে প্রচলিত সবজিতে দেখেন আপনার সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক এগুলি কি পরিমাণে কমেছে, এগুলি রেফারেন্স বই দেওয়া আছে। তাহলে আমার খাদ্য যেগুলো খাচ্ছি, খাদ্য তো আসলে আমার পেট ভরার জন্য, খিদার জন্য খাদ্য খায় না। আমরা খাদ্য খাই আমার পুষ্টির জন্য। আমি 1 কেজির জায়গায় 5 কেজি বানালাম, আর আমার ওই খাদ্যের মান আসলে 70% কমে গেল, তো খাদ্য না। প্লাস ওইখানে যে অ্যান্টিবায়োটিক আছে, ওইখানে যে স্টেরয়েড আছে, সেটা আমার সর্বনাশ করতেছে। আর পৃথিবীতে এত কিছু হওয়ার পরে সারা পৃথিবীর এখনো 200 কোটি মানুষ লুকায়িত ক্ষুধায় ভোগে। তাহলে আমি পৃথিবীর মাটি বিষাক্ত করলাম, পানি বিষাক্ত করলাম, নিজে খাদ্যের নামে বিষ খেলাম, তারপরেও যদি শুধু ক্ষুধা নিবারণ, পেট ভরার কাজটাও করতে পারতাম আমি, তাও তো পারলাম না। পৃথিবীতে 5টি মাস এক্সটিংশন হয়েছে, তার মধ্যে 5th হচ্ছে সবচেয়ে দ্রুততম সময় হয়েছে, এবং সেইটা হচ্ছে এই কৃষির জন্য। এই কৃষি মানে এমনি কৃষি না, এই যে সবুজ বিপ্লবের কৃষি। সবুজ বিপ্লব বাংলাদেশে শুরু হয়েছে কার পয়সায়? 1959 সালে ইউএসএইড, ক্ষুদ্র গ্রামীণ উন্নয়ন কার্যক্রমের মধ্যে দিয়ে। বাংলাদেশ যখন স্বাধীন হয়ে যায় নভেম্বরে, 1971 সালে নভেম্বরের সম্ভবত 26 কি 7 নভেম্বর, কিসিঞ্জারকে যখন নিক্সন জিজ্ঞেস করে যে যুদ্ধের খবর কি, এই বইগুলির রেফারেন্স আছে, ওদের ডিক্লাসিফাইড ডকুমেন্ট থেকে বলছি আমি, তখন বলে যে আর জিতবে না। তখন কিসিঞ্জার জিজ্ঞেস করে নেক্সট দুর্ভিক্ষটা কবে ঘটাবা? নিক্সন, কিসিঞ্জার ওয়াদা করে যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি ঘটাবো। এই ইউএসএ যার সম্বন্ধে বলা হয়, যা ইউএসএ যদি বন্ধু থাকে আপনার শত্রু খুঁজে বের করতে হবে না, সেই ইউএসএ এর পয়সায় আসলে এই সবুজ বিপ্লব হয়েছে। এবং এই সবুজ বিপ্লবের ভালো কি হতে পারে সেটা আমাদের ওই বইটার মধ্যে আপনারা দেখতে পাবেন আরো। এই যে আমি কতগুলি এক্সাম্পল দিয়েছি,
আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। পানিবন্দী, আজকে কে জানি বলছিলেন যে পানি, একটা নদীমাতৃক দেশে পানি এবং নদী কি করে শত্রু হলো, সেই বয়ানও এখানে আছে। আমি যখন উচ্চ ফলনশীল জিএমও জেনেটিক্যালি মডিফাইড বীজ লাগালাম, যেই বীজের আসলে যেই উৎপাদনের কথা বলা হচ্ছে সেই উৎপাদন আসলে করে না সে, এবং মানে এক ধরনের ধান চাষ করতে গিয়ে আমি যে আরো কত কিছু, মাছ থেকে শুরু করে আমার অনেক ধরনের শাক সবজি যেগুলো আমি চাষ করতাম না সেগুলো সব ধ্বংস করেছি, তার কোনো আমাদের হিসাব নাই। ওই ধানের জন্য, কমের জন্য আসলে পানি শত্রু, কারণ ওইগুলি ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। আমি আমার নদীমাতৃক দেশ, যেই কারণে, যে বৃষ্টি এবং নদীর কারণে এখানে এত মানুষ একসময় জড়ো হয়েছিল, সেই নদীকে আজকে আমি শত্রু মনে করছি, সেই নদীকেই আসলে আমি বন্দী করছি, এবং এগুলি আসলে আমার আপনার গলার ফাঁস। আস্তে আস্তে আমরা টের পাচ্ছি, সামনে আরো টের পাবো। এখনো যদি থামাতে না পারি মৃত্যু অবধারিত, এই দেশে মানুষ থাকতে পারবে না আসলে। কৃষি জীবন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। কৃষি জীবন ব্যবস্থা ধ্বংস করার হয়েছে এই জন্য যাতে আমরা তথাকথিত ইউরোপের ফরমাস অনুযায়ী এখানে ফ্যাক্টরি গড়ে তুলতে পারি। আমি এখানে যে মিল ফ্যাক্টরি গড়ে তুলছি তার ডিমান্ড আমার নাই, আমার শুধুমাত্র ডলার কামানোর জন্য। আপনাদের বলে রাখি, বাংলাদেশের পুরো জিডিপির সম্ভবত 20% কম, 18-19% হচ্ছে ফরেন ট্রেড, আর তার মধ্যে এক্সপোর্ট হচ্ছে less than 15%। সো less than 15% ফরেন কারেন্সি আর্নিং এর জন্য আমি আমার পুরো দেশের কৃষি ধ্বংস করেছি, মাটি ধ্বংস করেছি, আমি পানি ধ্বংস করেছি। আমার আসলে কোনো ভবিষ্যৎ নাই আমি যদি এটা থামাতে না পারি। শিক্ষা ব্যবস্থার এক অবস্থা, এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছি যে শিক্ষা ব্যবস্থাতে যে 99% ছেলেপেলে শিক্ষিত হয়ে গেছে, তার জন্য এখন একটাই পথ খোলা আছে, শ্রমিক হওয়া। একটা জাতি যে স্বাবলম্বী ছিল, যে নিজে কৃষক ছিল, কৃষক আছে কৃষি শ্রমিক হয়েছে, আর্টিসান ছিল, কারিগর ছিল, সে আসলে এখন অন্যর ফ্যাক্টরি মালিক শ্রমিক হয়েছে। আমাদের তাঁত ছিল, আমাদের কাপড়ের শিল্প ছিল, সব ধ্বংস করে আমি এখন বিদেশি কাপড়ের ফ্যাক্টরির, দর্জির কারখানার শ্রমিক হয়েছি, আর কিছুই হয়নি। কিন্তু এগুলি আমাদের বিশ্বাসের মধ্যে এমন কঠিন ভাবে ঢুকানো হয়েছে যে আমরা এখন আর বিশ্বাসই করতে পারতেছি না যে সত্যি সত্যি আমরা নিজের কৃষি জমি, নিজের কৃষি এবং নিজের শিল্পের আবার নিজে মালিক হইতে পারি। এবং এই 54 বছর ধরে যতগুলি সরকার আসছে, এই সরকার সহ, এখন ওনারা যেসব কথা বলছেন যে কত 100 বিলিয়ন ডলার আনবেন ইনভেস্টমেন্ট, তার মানে এই সরকারের যারা এই নীতি নির্ধারক তারাও আসলে ওই জায়গায় আস্থা রাখতে পারেন না যে আমি স্বাবলম্বী হয়ে আমি নিজের কৃষি, নিজের শিল্পের মালিক হব। তাদের এখনো স্ট্র্যাটেজি বিদেশি শিল্প আসবে, আমার অন্যের শ্রমিক হওয়া ছাড়া, অন্যের দাস হওয়া ছাড়া আমার কিছুই করার নেই। এই জন্য 47, 71, 90, 24 এগুলো আসে নাই। আমি একটু ইয়েতে যাই, সংস্কার চাচ্ছেন তো আমরা, আমি কারণ আরো অনেকে আছে। আমি ফেসবুকে দেখি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই নাম নাকি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়। কিন্তু ওই যে এপ্রিল মাসে যে সরকার, অস্থায়ী সরকার, প্রবাসী সরকার, বিপ্লবী সরকার প্রতিষ্ঠা হয়েছিল, সে কিন্তু গণতান্ত্রিক সরকার বলছিল, প্রজাতন্ত্র বলে নাই, আমাকে প্রজা বলে নাই, প্রজা শব্দটা ব্যবহার করে নাই। এই সংবিধানের
প্রধানমন্ত্রী হাতে আসলে পৃথিবীর যে কোনো রাজার চেয়ে বেশি ক্ষমতা আছে, সেই আসলে সব। অর্থাৎ রাজা যখন থাকে, একটা লোকই তো সবসময় রাজা হয় না, তাহলে আমি রাজতন্ত্র চাই না কেন? কারণ রাজতন্ত্র চাই না এই জন্য না যে মিস্টার এক্স আর মিস্টার ওয়াই রাজা থাকবে, রাজার পদটা আমি চাই না, সেই জন্য আমি রাজতন্ত্র চাই না। সেটাই যদি হয়ে থাকে, তাহলে আজকে আমি গণতন্ত্রের নামে যে প্রধানমন্ত্রী পদ তৈরি করেছি, সেই প্রধানমন্ত্রী পদটা আসলে রাজার পদের চেয়ে পাওয়ারফুল। আপনারা দেখেন এখানে যে আপনার বিচারপতি নিয়োগ বলা হয় রাষ্ট্রপতি করে কাজ, বিচারপতি নিয়োগ এবং কোন কোন ধারার কথা বলা আছে। আমার সেনাবাহিনী, আমার বিমান বাহিনী, আমার নৌবাহিনী সবাইকে নিয়োগ দেয় হচ্ছে প্রধানমন্ত্রী, তার ইচ্ছা, তার পরামর্শ, অন্য কারো পরামর্শ না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে পার্লামেন্টে কি হয়? পার্লামেন্টে আপনি আপনার দলের বিপক্ষে কথা বলতে পারবেন না, অর্থাৎ দলের যা কিছু, ওই প্রধানমন্ত্রী যা কিছু অন্যায় বলবে করবে আপনাকে রাখতে হবে। তার মানে পার্লামেন্টও ওই এক প্রধানমন্ত্রীর কথা উঠা বসা করবে। ৭০ ধারা হচ্ছে এই একটা ভয়ঙ্কর জিনিস। এরকম আরো অনেক কিছু আছে। আরেকটা ভয়ঙ্কর জিনিস হচ্ছে সংবিধানে ১৪৯ ধারা বলে দিচ্ছে যে ব্রিটিশের তৈরি, পাকিস্তানের তৈরি যত কালাকানুন আছে, যত আইন আছে, সব এই মাটিতে বলবৎ থাকবে। তাইলে আমি ৪৭-এ যুদ্ধ করলাম কেন, লড়াই করলাম কেন, ৭১-এ যুদ্ধ করলাম কেন? এবং বলবৎ থাকবে বলেই আজকে আসলে পুলিশ যখন আমাকে গুলি করে, সে আইন কিন্তু ১৮৯৮ সালে তৈরি। পুলিশ গুলি করে, পাশে ছাত্রলীগ গুলি করে, সেই ছাত্রলীগের ছেলেটার আইনি অধিকার আছে। আরেকটা কথা বলি, অনেকে আমরা সন্দেহ করছি সেখানে শুধু পুলিশ গুলি করে নাই, ছাত্রলীগ গুলি করে নাই, সেখানে বিদেশি সামরিক বাহিনীর সদস্যরা আমাদের পুলিশের পোশাক পরে আমাদের উপর গুলি চালাইছে, কিংবা সাদা পোশাক পরে গুলি চালাইছে। আমরা যদি একজন পুলিশ এবং একজন ছাত্রলীগের গুন্ডা কিংবা এমনি একটা গুন্ডা এবং আমি একজন বিদেশি নাগরিককে প্রমাণ সহ, সাক্ষী প্রমাণ সহ ধরে কোর্টে নিয়ে যেতে পারি, এই আশায় যে একজন বিদেশি সামরিক বাহিনীর সদস্য এবং একজন ছাত্রলীগ কিংবা গুন্ডা কিভাবে গুলি চালাইলো পুলিশের পাশে দাঁড়ায়, এই আইনটা দেখেন আপনারা তাকায়, এই আইন বলে সব বেকসুর খালাস। আমার কথা হচ্ছে জুলাই অগাস্টের এই আন্দোলনের পরে আমাদের যে আইন বিশেষজ্ঞ আছেন আসিফ নজরুল, উনি কেন 7 দিনের মাথায় ঘোষণা দিতে পারলেন না যে প্রথম জিনিস হচ্ছে, আমরা বারবার বলছি যে স্বৈরাচার এবং এই অন্যায় অত্যাচার, ঠিক আছে অনেক কিছু করতে হবে, প্রথম দিনই ঘোষণা দিতে পারলেন না যে আমরা 7 দিনের মধ্যে কমিশন বানায়, আমরা 2 সপ্তাহ 10 দিন 20 দিনের মধ্যে এই আইন, যে আইনে বলে বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের বিজেপি, বাংলাদেশের আর্মি আমাদের গুলি চালাইছে, পাশে গুন্ডা ছিল এবং সন্দেহ করি আমরা ভারতীয় সামরিক বাহিনীর লোক ছিল, সেই আইন আমরা বাতিল করব। এই ঘোষণা কেন দিতে পারেনি? অনেক জটিল বুদ্ধিভিত্তিক চর্চা আমি বাদই দিলাম। উমাম আজকে যেটা বলেছিল, অনেক আলাপ হচ্ছিল, এই ছোট্ট ঘটনাও যখন বলে না, ওরা আলোচনায় আসে না, তখন সন্দেহ হয় আবারও 47-71-এর মতন আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে কিনা। এছাড়া 2018 সালে কৃষকের বীজ রাখার অধিকার খর্ব করে আইন পাশ করা হয়েছে, বীজ আইন পাশ করা হয়েছে, যে বীজ আইনের বদলে আমার কৃষক যদি তার ঘরে ধানের বীজ রাখে, পুলিশ ঘর দরজা ভেঙে ঢুকে তাকে অ্যারেস্ট করতে পারবে
50,000 টাকা জরিমানা এবং 6 মাস কারাদণ্ড দিতে পারবে। আর সে যদি তার ধান সার্টিফিকেট না, লাইসেন্স নিতে হবে আগে, কৃষকের তার ধান হাটে বেচতে লাইসেন্স নিতে হবে, নাহলে ঠিক একই রকম শাস্তি হবে। কারণ আমার এই দেশ আসলে স্বাধীন হয় নাই, 47 হয় নাই, 71 হয় নাই, এখনো হয় নাই, একটা প্রক্রিয়ার মধ্যে আছে। 2500 বছরের কৃষককে আজকে আমার রাষ্ট্র শিখায় যে ধানের বীজ কোনটা ঠিক আর কোনটা ঠিক না। আসলে তা না। যেটা বললাম, কৃষক আমার জমির মালিক ছিল, তাকে আসলে কৃষি শ্রমিকে পরিণত করা হচ্ছে। এই জিনিসগুলি যদি আমরা আসলে ঠিক করতে না পারি তাহলে কিছুই ঠিক হবে না। এই যে সংবিধান বদলাইতে হবে, আইন বদলাতে হবে, আরেকটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস আছে, সেটা হচ্ছে রুলস অফ বিজনেস। আসলে রাষ্ট্রের সিদ্ধান্ত কে নেয়? আসলে রাষ্ট্রের সিদ্ধান্ত একজন সেক্রেটারি নেয়। আপনার রুলস অফ বিজনেসে কয়েকটা জিনিস আমি তুলে দিয়েছি, দেখেন কি বলছে। মিনিস্টার শ্যাল বি রেসপন্সিবল ফর কন্ডাক্টিং বিজনেস অফ দ্য মিনিস্ট্রি অফ ডিভিশন ইন দ্য পার্লামেন্ট। তবে পার্লামেন্টে ওই মিনিস্ট্রি নিয়ে যেসব কথাবার্তা কাজ করবার সেটাও করবে এখানে। আর সেক্রেটারি শ্যাল বি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ দ্য ডিভিশন, হি শ্যাল বি রেসপন্সিবল ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ মন্ত্রীর কাজ শুধু সংসদে গিয়ে চিল্লাচিল্লি করা, আসল অ্যাডমিনিস্ট্রেশন এবং এই যে পরে দেখেন অ্যাকাউন্টিং, এটা সেক্রেটারি করবে। কোথায় কত টাকা বিনিয়োগ হবে, কে কোন প্রজেক্ট পাবে না পাবে, প্রজেক্ট হবে কি হবে না, সব করে আমলা এই সেক্রেটারি। আমিও না, আপনি না, লেখা আছে আমরা মালিক, ওই মন্ত্রীও না, কেউ না। তাহলে এই মালিকানা আসলে আমাদের ফেরত পাইতে হলে আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে আমার রাষ্ট্রের পরিকল্পনা তৈরি করার ক্ষমতা আমার হাতে যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা আসলে শহীদ হইতে থাকবো, শহীদের মর্যাদাই পাবো, গাজী কোনোদিন হব না। এই যে এত কিছু যে সমাধান আমার কাছে যায় সেটা হচ্ছে যে আমরা সাধারণ মানুষ, প্রতিটা মানুষ যেদিন আসলে আমার পরিকল্পনা, আমার বাজেট প্রণয়নের সাথে জড়িত হতে পারবো, সেই দিনই আসলে সত্যিকার অর্থে এই যে জিনিসের বিরুদ্ধে আমরা সেই 100-150 বছর ধরে লড়াই করতেছি সেটা সমাপ্তি ঘটবে এবং আমরা আগানো শুরু করবো। এবং এইটা করতে হলে আসলে এরকম কেন্দ্রীয় সরকার রাখে কোনোদিন সম্ভব না। এই 18 কোটি মানুষকে তার আপনি একটা টেবিলে এনে বসে বলতে পারবেন না যে তুমি সবাই মিলে বলো ভাই বাজেট কেমনে হবে। সুতরাং এর সমাধান হচ্ছে স্থানীয় সরকারে রূপান্তর করা। কেন্দ্রে একটা ছোট্ট সরকার থাকবে যে শুধুমাত্র বহিঃশত্রু আক্রমণের সময় কোঅর্ডিনেট করা এবং ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি কোঅর্ডিনেট করা ছাড়া কিছুই করবে না। আর দেশটাকে ছোট ছোট স্বায়ত্তশাসিত স্থানীয় সরকারের পরিণত করতে হবে। এখন যেটা আছে আমরা সিটি পৌরসভা দেখি এবং ডেভেলপমেন্ট এজেন্সি দেখি, এগুলি আসলে স্থানীয় শাসন ব্যবস্থা, এগুলি স্থানীয় সরকার না। স্থানীয় শাসন ব্যবস্থা আমাকে গড়ে তুলতে হবে, স্থানীয় সরকার গড়ে তুলতে হবে এবং স্থানীয় সরকারের পক্ষেই আসলে সম্ভব এই কাজটা। যখন ওই যে প্রথমেই বলেছিলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন সিরাজকে পরাজিত করে তখন পৃথিবীর 12% জিডিপির মালিক ছিল আমরা, সিরাজ ছিল আসলে কোঅর্ডিনেটর, সমন্বয়ক। সিরাজ কোনো জায়গা সরাসরি শাসন করতো না, তার অধীনে প্রায় 1200 থেকে 1300 প্রায় স্বাধীন রাজা ছিল। ওটাই আসলে আমার পথ, ওই পথে আমাদের যেতে হবে।